কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। লোকসভায় আগামীকাল বন্দে মাতরমের সার্ধশততম বার্ষিকী নিয়ে একটি বিশেষ আলোচনা শুরু হবে। উত্তুরে বাতাসের অবাধ প্রবেশে রাজ্য জুড়ে প্রায় সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে সুপার কাপ ফুটবল ফাইনালে ইস্টবেঙ্গল এফসি গোয়ার মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত খবরে। ভোটার তালিকায় যোগ্য ভোটারদের নাম থাকা সুনিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি বুথে বিএলওদের সঙ্গে বিএলএ 2দের বৈঠক সেরে ফেলার জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নির্দেশ দিয়েছেন। 11 ডিসেম্বর এনুমারেশন মেয়াদকাল শেষ হওয়ার আগে এই বৈঠক করতে হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা নির্বাচনী আধিকারিকদের এই নির্দেশ দেন। পাশাপাশি প্রতিটি বুথে 1200 ভোটদাতা রাখার প্রেক্ষিতে ভোট কেন্দ্রগুলির পক্ষপাতহীন বিন্যাস অবিলম্বে চূড়ান্ত করতেও বলা হয়েছে। বহুতল ভবন, হাউজিং কমপ্লেক্স, কলোনি ও সোসাইটিগুলির মধ্যে থেকে নতুন ভোট গ্রহণ কেন্দ্র খোলার প্রস্তাব জমা দিতেও বলা হয়েছে। ভোটার তালিকায় মৃত, স্থানান্তরিত এবং ডুপ্লিকেট ভোটার যাতে না থাকে তা নিশ্চিত করতে একই ছবি ঠিকানাযুক্ত ভোটারের ক্ষেত্রে আধার তথ্য ভাণ্ডার, জন্ম মৃত্যুর তথ্যের ভিত্তিতে এনুমারেশন ফর্ম রিচেক করার নির্দেশও ওই বৈঠকে দেওয়া হয়। মাধ্যমিকের রেজিস্ট্রেশন সময়ে না করায় বেশ কিছু স্কুলকে জরিমানা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রায় 50টি স্কুলকে পড়ুয়া পিছু 5,000 টাকা করে জরিমানা ধার্য করেছে পর্ষদ। শিক্ষা দপ্তর এ ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে। আদালতের নির্দেশেই এই পদক্ষেপ করা হয়েছে বলে পর্ষদ সূত্রে জানা গেছে। উল্লেখ্য, ওইসব স্কুলগুলি এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন সময়ের মধ্যে করেনি। অতিরিক্ত সময় দেওয়ার পরেও রেজিস্ট্রেশন না হওয়ায় কড়া ব্যবস্থা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। কলকাতায় আজ সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্ঞানানন্দ মহারাজ। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা হয়। গীতা পাঠের আগে বেদ পাঠ আয়োজন করা হয়। এরপর ধর্মীয় ভক্তিগীতি, শোভাযাত্রার পর মঞ্চে ভগবদ্ গীতা প্রতিষ্ঠা ও আরতি করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের প্রবচনের পর গীতা পাঠ শুরু হয়। প্রথম, নবম ও শেষ তথা অষ্টাদশ অধ্যায় সমবেত কণ্ঠে পাঠ করা হয় আজকের অনুষ্ঠানে। রাজ্যপাল সিভি আনন্দ বোস আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে গীতা পাঠে অংশ নেন। ওম শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বআধারং গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগী হৃদয়েন গম্যম বন্দে বিষ্ণুম ভবভয়হরম সর্বলোকৈকনাথম। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির রাজ্য নেতৃত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রী মজুমদার বলেন, গীতা পাঠ সমগ্র হিন্দুদের একত্রিত করার অনুষ্ঠানে পরিণত হয়েছে। ব্রিগেডে আজ গীতা পাঠ কর্মসূচি প্রসঙ্গে প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, রাজ্যে সম্প্রীতির বাতাবরণ বজায় রাখা জরুরি। দেশ ও রাজ্যের মানুষের স্বার্থে আমাদের এই দায়িত্ব পালন করতে হবে। এদিকে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এই অনুষ্ঠানকে একটি রাজনৈতিক কর্মসূচি বলে উল্লেখ করেন। এসইউসিআই কমিউনিস্টের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য 5 লক্ষ কণ্ঠে মন্ত্রপাঠের সমালোচনা করেছেন। তিনি বলেন, আগামী নির্বাচনের প্রাক্কালে এ ধরনের কাজ রাজ্যের ঐতিহ্য বিরোধী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল দুদিনের সফরে কোচবিহার যাচ্ছেন। তিনি কোচবিহার রবীন্দ্র ভবনে একটি প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন। এরপর রাতে কোচবিহার সার্কিট হাউসে থাকার পর মঙ্গলবার সকালে কোচবিহার রাসমেলা ময়দানে একটি রাজনৈতিক জনসভায় তাঁর যোগ দেওয়ার কথা। আগামী 11 তারিখ মুখ্যমন্ত্রী নদিয়ার কৃষ্ণনগরে পদযাত্রা ও জনসভায় অংশ নেবেন। এদিকে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। ভারতীয় সেনা এবছরও 16 ডিসেম্বর 1971 সালের যুদ্ধ জয়ের স্মরণে বিজয় দিবস পালন করবে। এই উপলক্ষে কলকাতায় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তরে আজ এক সাংবাদিক বৈঠকে মেজর জেনারেল বনগুরু রঘু 1971 সালের যুদ্ধের গৌরবময় ইতিহাসের কথা তুলে ধরেন। এবছর বাংলাদেশ থেকে 20 জনের এক প্রতিনিধি দল অনুষ্ঠানে যোগ দেবেন। এর মধ্যে 8 জন মুক্তিযোদ্ধা ও 2 জন সার্ভিং অফিসার এবং তাদের পরিবারের সদস্যরা 14 তারিখ কলকাতায় এসে পৌঁছবেন। 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধে শহীদ 7 ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ নদিয়ার কৃষ্ণগঞ্জে খালবোয়ালিয়া মোড়ে সশস্ত্র বাহিনীর পতাকা দিবস পালন করা হয়। ওই ঐতিহাসিক যুদ্ধের সময় যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন তাদের স্মরণে সমাধিস্থলে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়ার জেলা শাসক সহ সেনাবাহিনীর আধিকারিকরা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। লোকসভায় আগামীকাল বন্দে মাতরমের ১৫০তম বার্ষিকী নিয়ে একটি বিশেষ আলোচনা শুরু হবে। সরকারি সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিতর্কের সূচনা করবেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংবাদ মাধ্যমে জানিয়েছেন, বেলা ১২টা থেকে এই আলোচনা শুরু হবে। উল্লেখ্য, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার পৌরোহিত্যে সর্বদল বৈঠকে এও স্থির হয়েছে ৮ই ডিসেম্বর বন্দে মাতরম নিয়ে আলোচনা হবে, নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা হবে ৯ই ডিসেম্বর। রবীন্দ্র সদনে ২৫তম নাট্যমেলার আজ সূচনা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বলেন, মানুষের সভ্যতার জাদুঘর মানুষের শিল্পকে সংরক্ষণ করে। সমাজ মাধ্যমের রিলের প্রবেশ এবং ডিজিটাল আন্দোলন শিল্পকে ধ্বংস করছে বলে মনে করেন তিনি। মিউজিয়াম কোনো ব্যাংক অ্যাকাউন্ট সংরক্ষণ করে না বা কোনো রোলস রয়েস গাড়ি সংরক্ষণ করে না। মানুষের সভ্যতার জাদুঘর তা সংরক্ষণ করে মানুষের শিল্পকে। কিন্তু এই ভার্চুয়াল ওয়ার্ল্ড, রিল, এই টুইটার বা এক্স হ্যান্ডেল, 2006 আসা ফেসবুক, এগুলো সব আমাদের ধ্বস্ত করে দিয়েছে। আর্টের ব্যাপারটাই গুলিয়ে যাচ্ছে, ডিজিটাল বিপ্লব হচ্ছে। আপনার প্রতি মুহূর্তে আপনার নার্ভ ক্ষতবিক্ষত হচ্ছে, স্নায়ু থেতলে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আরও 2 মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং অরূপ বিশ্বাস। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সভাপতি নাট্য ব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার জানান, 10 দিনব্যাপী এই নাট্যোৎসবে 26টি পূর্ণ দৈর্ঘ্যের নাটক সহ মোট 163টি নাটক মঞ্চস্থ হবে। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তৃপ্তি মিত্র, বাদল সরকার এবং ঋত্বিক ঘটকের জন্মশতবার্ষিকী এবার উদযাপন করা হচ্ছে। রাজ্যের 10টি জায়গায় এর আগে এই নাট্যোৎসব হয়েছে বলে জানান অর্পিতা ঘোষ। মালদার ভারত বাংলাদেশ মহদীপুর আন্তর্জাতিক স্থলবন্দরে আজ বিএসএফ নাকা চেকিংয়ের সময় মোহাম্মদ রাজবান নামে এক বাংলাদেশির কাছ থেকে 19,500 টাকার জাল নোট উদ্ধার করে। ধৃত ওই ব্যক্তি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অন্তর্গত খারিয়াল গ্রামের বাসিন্দা। পাসপোর্ট ও ভিসা দেখিয়ে ভারতে প্রবেশ করার সময় সে প্রহরারত বিএসএফের 199 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের হাতে ধরা পড়ে। বিএসএফ তাকে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃতকে আজ মালদা জেলা আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। মালদার কালিয়াচক থানার গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশ আজ জিয়াউল এবং সুরজিৎ মণ্ডল নামে 2 মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে 1 কেজি 200 গ্রামের বেশি ব্রাউন সুগার উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। পুলিশ জানিয়েছে, কালিয়াচক থানার বাসিন্দা ওই 2 যুবককে সারদহ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে জিজ্ঞাসাবাদ করা হয়। কোচবিহারের হলদিবাড়ি থেকে পুলিশ আজ ধর্মনারায়ণ রায় এবং অতুল রায় নামে 2 বাংলাদেশিকে আটক করেছে। হলদিবাড়ি শহরের ট্যাক্সি স্ট্যান্ড থেকে ওই 2 বাংলাদেশি শিলিগুড়ি যাওয়ার পথে চামড়া গুদাম এলাকায় গাড়ি চালকের তৎপরতায় তাদের প্রকৃত পরিচয় জানা যায়। পরে তাদের হলদিবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত ওই 2 বাংলাদেশি পুলিশের কাছে স্বীকার করেছে তারা বাংলাদেশের ঠাকুরগাঁও এলাকার বাসিন্দা। মধ্য কলকাতার বউবাজারে বিবি গাঙ্গুলি স্ট্রিটে আজ দুপুরে একটি পুরনো বাড়ির সিঁড়ির চাতালের একাংশ ভেঙে পড়লে একজন আহত হন। বছর 57 আহত ওই ব্যক্তি পাপ্পু সিংকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। উত্তরে বাতাসে অবাধ প্রবেশে রাজ্য জুড়ে প্রায় সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। আগামী 1 সপ্তাহে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 15.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে প্রায় 1.5 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে 2.2 ডিগ্রি কম। দক্ষিণবঙ্গে আজ সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীনিকেতনে 9.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 4.2 ডিগ্রি কম। মারগাঁওয়ে পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আজ সন্ধ্যায় সুপার কাপ ফুটবলের ফাইনালে ইস্টবেঙ্গল এফসি গোয়ার মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে খেলা গোলশূন্য রয়েছে। ইস্টবেঙ্গল ও এফসি গোয়া 2 দলই তৃতীয়বার সুপার কাপের ফাইনাল খেলছে। এফসি গোয়া গতবার চ্যাম্পিয়ন হয়, অন্যদিকে ইস্টবেঙ্গল 2024 সালে চ্যাম্পিয়ন হয়েছিল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। ভোটার তালিকায় যোগ্য ভোটদাতাদের নাম থাকা সুনিশ্চিত করতে প্রতিটি বুথের বিএলওদের সঙ্গে BLA 2-দের বৈঠক সেরে ফেলার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন নির্দিষ্ট সময়ে না করায় বেশ কিছু স্কুলকে মধ্যশিক্ষা পর্ষদ জরিমানা করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরে খেলার খবর শুনবেন 8টা বেজে 10 মিনিটে।